মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস মাতাল হাওয়া। পড়ছে উপন্যাসের ৭ম পর্ব। পাঠে আছি সজল। ধন্যবাদ। মেয়েটা কি সফুরা, ফরিদের বউ? কিছুক্ষণের জন্যে হাবিব বিভ্রান্ত হলেন। ভ্রান্তি কাটতে সময় লাগল না। মেয়েটা সফুরাই। হলুদ চাদরে শরীর ঢেকে রেখেছে। চাদর থেকে হলুদ আভা পড়েছে মুখে। সামান্য আলো ছায়া কি করতে পারে ভেবে হাবিব যথেষ্ট বিস্ময় বোধ করলেন। সফুরা রূপবতী, কিন্তু এতটা রূপবতী না যে চোখ ফিরিয়ে নেওয়া যাবে না। অতি রূপবতীরা বর পায় না, সফুরা বর পেয়েছে, কাজেই সে অতি রূপবতীর একজন না। হাবিব কোর্টের কর্মকাণ্ডে মন দেওয়ার চেষ্টা করলেন। কোর্টের অবস্থা গ্রামের হাটের মতো। লোকজন ঢুকছে, বের হচ্ছে, আঙ্গুলের ডগায় চুন নিয়ে পান চিবুচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে উঁকি মেরে দেখছে কোর্টরুমে কি ঘটছে। টাকা পয়সার লেনদেন নিয়ে বারান্দায় মারামারি বেঁধে গেল। হুটাপুটি শব্দ, গালাগালি। শুরুটা দুজনের মধ্যে, কিছুক্ষণের মধ্যে ৩-৪ জন যুক্ত হয়ে গেল। তীক্ষ্ণ চিৎকারে কেউ একজন বলল, মাইরালসে রে, আমারে মাইরালসে। এর মধ্যেই কোর্টে বিচার কার্য শুরু হলো। আসামি ফরিদ কাঠগড়ায় দাঁড়িয়ে। হাবিব লক্ষ্য করলেন সে বেশ রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি। সে তাকিয়ে আছে সফুরার দিকে, অবাক হয়ে স্ত্রীকে দেখছে। একবার হাবিবের দিকে তাকিয়ে মাথা নিচু করে সালামের ভঙ্গি করল। কাজটা ভুল। কোর্টরুমে তিনি ফরিদের পরিচিত কেউ না। হাবিব তার পাশে বসা প্রণবের দিকে তাকিয়ে বললেন, খবরের কাগজ পড়া এখন বন্ধ রাখ। প্রণব বললেন, গরম খবর আছে। যত গরম খবরই থাকুক, কাগজ বন্ধ। প্রণব কাগজ বন্ধ করলেন। হাবিব নিচু গলায় বললেন, ফরিদের স্ত্রী সফুরা এখন থাকে কই? আমাদের কাছে থাকে। তারে কখনো দেখি না কেন? নিজের মনে থাকে। পোয়াতি মেয়ে ছেলেরা পুরুষের সামনে আসতে লজ্জা পায়। তারে বলবা যেন আমার সঙ্গে দেখা করে। এখন বলবো? না, সে বাড়িতে যাক, তারপর বলবা। কোনো কাজে হুটহাট আমার পছন্দ না। প্রণব কানে কানে বললেন, স্যার লক্ষ্য করেছেন মেয়েটা এখন কেমন সুন্দর হয়েছে? শাস্ত্রে বলে, স্বামী যদি দীর্ঘদিনের জন্য পরবাসে যায়, তাহলে পরবাস যাওয়ার প্রাক্কালে স্ত্রীর চেহারা পূর্ণ শশীর মতো হয়। হাবিব বললেন, এখন চুপ করো। পাবলিক প্রসিকিউটর জেরা করার জন্য এগিয়ে আসছে। হাবিব বিরক্ত নিয়ে তাকালেন। পাবলিক প্রসিকিউটরের নাম হারুন। বয়স অল্প, কিন্তু কথার মার প্যাচ ভালো শিখেছে। অতি বুদ্ধিমান, লম্বাই খাটো। কোর্টে তার নামে প্রচলিত ছড়া হল, বাইটটা হারুন 4টা খায়। হাবিব বললেন, হারুন কি বিবাহিত? প্রণব বললেন, বাটকুটারে বিয়ে করবে কে? স্যার কি জানেন ইবলিশ শয়তান বাটু ছিল? না, আমি বই পড়েছি। এই জন্যেই কথায় আছে, বাটি শয়তানের লাঠি। এখন চুপ থাকো, বাটুটা সওয়াল জবাব কি করে শুনি। হাবিবের সিগারেটের তৃষ্ণা হয়েছে। তিনি পাঞ্জাবের পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট স্পর্শ করলেন। তার মনে হল, কোর্টরুমে সিনিয়র আইনজীবীদের এবং জজ সাহেবদের সিগারেট খাওয়ার অনুমতি থাকলে ভালো হতো। প্রায় সময়ই জটিল মামলায় চিন্তার গিট্টু লাগে। সিগারেটের ধোঁয়া সেই গিট্টু খুলতে পারে। আপনার নাম ফরিদ? জি। আপনি ভালো আছেন? জি। মুখে বলছেন ভালো আছেন, আপনি তো ভালো নাই। আপনার চোখ লাল, চোখের নিচে কালি। রাতে তো আপনার ঘুম হয় না। হাবিবের ইশারায় তার জুনিয়র আব্দুল খালেক বললেন, অবান্তর প্রশ্ন, অবজেকশন ইওর অনার। হারুন বলল, অবজেকশন যখন উঠেছে তখন এই বিষয়ে কথা বলবো না। আমি স্বাভাবিক সৌজন্যে প্রশ্ন করেছি। মূল প্রশ্নে যান। আমি ভালো আছি, তুমি কেমন আছো, এইসব বাদ থাক। কোর্টরুমে হাসির শব্দ উঠল। অনেকেই হাসছে, তাদের সঙ্গে হারুনও হাসছে। হঠাৎ সে হাসি থামিয়ে বলল, ফরিদ সাহেব,
আপনি গল্প উপন্যাস পড়তে পছন্দ করেন, তাই না? জি। আমি খোঁজ নিয়েছি জেলখানার লাইব্রেরি থেকে আপনি প্রায়ই বই নিয়ে পড়েন। গতকাল রাতে কি কোনো বই পড়েছেন? আব্দুল খালেক বললেন, অবজেকশন ইওর অনার। অবান্তর প্রশ্ন। জজ সাহেব কিছু বললেন না। তাকে খানিকটা কৌতূহলী মনে হল। ফরিদ বলল, স্যার রবি ঠাকুরের লেখা একটা বই পড়েছে, নাম নৌকাডুবি। কবিতার বই? জি না স্যার, উপন্যাস। ঘটনাটা বলবো? ঘটনা বলার প্রয়োজন নাই। একটা বিষয় জানতে চাই, আপনি যখন হাজী রহমত রাজা চৌধুরী সাহেবের সঙ্গে ছিলেন তখন কি বই পড়ার সুযোগ ছিল? জি না। আপনার বক্তব্য অনুযায়ী আপনি তার সঙ্গে 3 বছর ছিলেন, তাহলে ধরে নিতে পারি এই 3 বছর বই পড়তে পারেন নাই। ফরিদ জবাব দিল না। হারুন বলল, ময়মনসিংহ পাবলিক লাইব্রেরিতে অনেক বই। এই তথ্য কি আপনি জানেন? জানি। কিভাবে জানেন? পাবলিক লাইব্রেরিতে বই পড়তে যাওয়ার অভ্যাস কি ছিল? ফরিদ অস্বস্তি নিয়ে জজ সাহেবের দিকে তাকালো। তাকে দেখে বোঝা যাচ্ছে সে কথা খুঁজে পাচ্ছে না। আপনি তো সবসময় হাজী সাহেবের সঙ্গেই থাকেন, তাই না? জি। হঠাৎ হঠাৎ উনি যখন ময়মনসিংহ আসেন তখন আপনিও আসেন? জি। ক্ষিতীশবাবু নামে কাউকে চিনেন? ফরিদ বিড়বিড় করে বলল, চিনি না। মনে করার চেষ্টা করুন, উনি ময়মনসিংহ পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান। চিনি না স্যার। হারুন বলল, আপনি বলছেন চেনেন না, কিন্তু ক্ষিতীশবাবু ভিন্ন কথা বলেন। তার ভাষ্যমতে আপনি নিয়মিত লাইব্রেরি থেকে বই আনা নেওয়া করেন। আপনি শরৎচন্দ্রের লেখা বিন্দুর ছেলে বইটা পড়েছেন? জি, পড়েছি। পাবলিক লাইব্রেরি থেকে নিয়ে পড়েছেন? ইয়াদ নাই। আপনি সর্বশেষ এই বইটা ইস্যু করেছেন। আপনি থাকেন এক জায়গায়, বই আনা নেওয়া করেন আরেক জায়গায়। ঘটনা কি? ফরিদ ঢোক গিলল, তাকালো হাবিবের দিকে। তার চোখে হতাশা। ঘটনা কি এরকম যে অন্য একজন খুন করেছে, আপনি তার দায়ভাগ সেধে নিচ্ছেন, বিনিময়ে অর্থ পাচ্ছেন? ফরিদ অস্পষ্ট গলায় বলল, পানি খাবো স্যার, তিয়াস লাগছে। জজ সাহেব ইশারায় পানি দিতে বললেন। টিনের গ্লাসে তাকে পানি দেওয়া হলো। ফরিদ তৃষ্ণার্তের মতো পানি খাচ্ছে না, চা খাওয়ার মতো খাচ্ছে। হারুন বলল, আদালতের কাছে আমি ক্ষিতীশবাবুকে সাক্ষী হিসেবে উপস্থিত করার অনুমতি প্রার্থনা করছি। জজ সাহেব হ্যাসূচক মাথা নাড়লেন। হাবিব উঠে দাঁড়ালেন। হারুন বিপজ্জনক দিকে যাচ্ছে। ক্ষিতীশবাবু লাইব্রেরি এইসব তথ্য হারুন ডিটেকটিভের মতো বের করেছে তা হয় না। উকিলরা সিনেমা উপন্যাসে ডিটেকটিভ হয়, বাস্তবে পান সিগারেট খেয়ে অবসর কাটায়। হারুনকে কেউ একজন তথ্য দিয়েছে। সেই কেউ একজনটা কি ফরিদের স্ত্রী সফুরা? হারুন যখন ক্ষিতীশবাবু সম্পর্কে কথা বলছিল তখন তাকিয়েছিল সফুরার দিকে। হাবিব কাঠগড়ার দিকে এগিয়ে গেলেন, আয়োজন করে হাই তুললেন। এর অর্থ এতক্ষণ যে আলোচনা হলো তা হাই তোলার মতো গুরুত্বহীন। ডাক্তার এবং উকিল এই 2 শ্রেণীর মানুষদের নিজ নিজ বিদ্যার পাশাপাশি অভিনয় জানতে হয়। হাবিব জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, ইওর অনার, ডুবন্ত মানুষ খড়কুটা আঁকড়ে ধরে। আসামি ফরিদ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আদালতকেও বলেছে। আমি তার পক্ষের আইনজীবী। এমন সব তথ্য তার বিষয়ে এখন উপস্থিত হচ্ছে যা আমি নিজে জানি না। ক্ষিতীশবাবু ভুল করেছেন। সমিল চেহারার মানুষ থাকে, বলা হয় একই চেহারার মানুষ 7 জন করে থাকে। এদের একটা নাম আছে। পুরুষ হলে এদের বলা হয় সপ্তভ্রাতা, মেয়ে হলে সপ্তভগ্নী। আমি চাই ক্ষিতীশবাবু আদালতে উপস্থিত হয়ে বলুক, এই সেই আসামি যে নিয়মিত বই আনা নেওয়া করে। হাবিবের বক্তৃতার পরপর আদালত মুলতবি হয়ে গেল। হাবিব এসে বসলেন প্রণবের পাশে। প্রণব বললেন, স্যার আপনার কোনো তুলনা হয় না। হাবিব বললেন, কোনো মানুষেরই তুলনা হয় না। সারা পৃথিবীতে আমি হাবিব একজনই, আবার তুমি প্রণব একজন। বুঝেছ? হুম। পত্রিকাটা নামাও। সারাক্ষণ মুখের উপর পত্রিকা ধরা। বললাম না গরম খবর আছে, পড়বেন?
না, আমি সুফরাকে বলেছি আজ সন্ধ্যায় আপনার সঙ্গে দেখা করতে। কখন বললা? এক ফাঁকে বলেছি। সে খুব চিন্তিত। তার হাত দেখে কে যেন বলেছে তার স্বামীর ফাঁসি হবে। হাবিব বললেন, একটা পান দাও। প্রণব পানের কৌটা বের করলেন। কোর্টরুম খালি হয়ে গেছে। হাবিব এবং প্রণব এখনো বসে আছেন। হাবিব অস্থির বোধ করছেন। অস্থিরতার কারণ ধরতে পারছেন না। প্রণব বললেন, স্যার, জজ সাহেবের মেয়ের বিয়ের কথা মনে আছে? মনে আছে। উনার মেয়ের নাম কি? সায়রা বানু। উনি বিরাট আয়োজন করেছেন। আজই ঢাকা থেকে বাবুর্চি আসবে, মিষ্টির কারিগরও আসবে। বিয়ের তারিখ যেন কবে? জানুয়ারির 20 তারিখ। হাবিব উঠে দাঁড়ালেন। জজ সাহেব খাস কামরায় আছেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়া দরকার। ডিস্ট্রিক্ট জজ আবুল কাশেম ইজি চেয়ারে আতশোয়া অবস্থায় ছিলেন। হাবিবকে দেখে সোজা হয়ে বসতে বসতে বললেন, চেয়ারটা কাছে এনে বসুন। কোমরের ব্যথাটা আবার শুরু হয়েছে। বেশিক্ষণ সোজা হয়ে বসে থাকতে পারি না। আমার পরিচিত এক কবিরাজ আছে। সে গাছগাছরা দিয়ে মালিশ করার তেল তৈরি করে। অনেকেই উপকার পেয়েছে। আপনাকে তৈরি করে দিতে বলবো? বলুন। আমার মেয়ে রাতে ইন্ডিয়ান বাম ঘষে দেয়, লাভ কিছু হয় না। হাবিব বসতে বসতে বললেন, আপনার কোন মেয়ে যার বিয়ের আলাপ হচ্ছে সে? শাহেদা বানু? মেয়ে চলে গেলে আপনার তো খুব কষ্ট হবে। তা তো হবেই। এই মেয়ে বাপ অন্তপ্রাণ। রোজ দুপুরে টেলিফোন করে, ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা। টিফিন ক্যারিয়ারে নিজে খাবার ভরে দেয়। হাবিব বললেন, এই কদিন কোর্টে খাওয়া দাওয়া না করে বাসায় মেয়ের সঙ্গে খান। কথাটা মন্দ বলেন নাই। বিয়ের খাবারের আয়োজন কি করেছেন একটু কি বলবেন? অবশ্যই বলবো। সবই আমার স্ত্রী ঠিক করেছেন। প্রথম মেয়ের বিয়ে, ধুমধাম করতে চায়। উনি একা তো ধুমধাম করবেন না, আমরা সবাই মিলে করব। জজ সাহেব আগ্রহ উত্তেজনায় উঠে বসলেন। আনন্দিত গলায় বললেন, পোলাও, মুরগির কোরমা, খাসির ঝাল মাংস, দই মিষ্টি, পিঠা, পান সুপারি। গরু রাখবেন না? হিন্দু মেহমানদের কথা বিবেচনা করে গরু বাদ দিয়েছে। হাবিব বললেন, হিন্দু মুসলমান এক টেবিলে খাবে না, ওরা মুরগি দিয়ে খাবে। মুসলমান মেয়ের বিয়েতে গরু না থাকলে চলে। গোমাংস ছাড়া বাকি সব মাংসই নিরামিষের পর্যায়ে পড়ে। দেখি আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করি। আপনার মেয়ের বিয়েতে আমার একজন অতিথি নিয়ে আসার বাসনা আছে। উনি আবার গোমাংস পছন্দ করেন। জজ সাহেব বললেন, অতিথি কে? গভর্নর সাহেব, মোনায়েম খান। উনি সামাজিক উৎসবে যেতে পছন্দ করেন। অনেকের সঙ্গে পরিচয় হয়। অবশ্যই আপনি যদি অনুমতি দেন। জজ সাহেব উত্তেজিত গলায় বললেন, অবশ্যই ওনাকে বলবেন। এটা হবে আমার মেয়ের জন্যে বিশাল ভাগ্যের ব্যাপার। আমি তো চিন্তাই করতে পারি না আমার মেয়ের বিয়েতে স্বয়ং গভর্নর উপস্থিত। হাবিব বললেন, বরযাত্রী এবং বিশিষ্ট মেহমানদের বরযাত্রী এবং বিশিষ্ট অতিথিদের জন্যে আমি একটা আইটেম আপনাকে করে দিতে চাই। মাছের আইটেম, পাবদা মাছ। এক একটা বোয়ালের মতো সাইজ। মাছটা মাখনের মতো, মুখে নিলে মুখের মধ্যেই গলে যায়। আমাদের গভর্নর সাহেবের পছন্দের মাছ। পাবদা মাছের ব্যবস্থা অবশ্যই করবেন। খরচ যা লাগে আমি দিব। তাহলে তো স্যার হবে না। শাহেদা বানু মায়ের জন্য আমি কিছু করব না। আর যে পাবদা মাছের কথা বলছে, টাকা দিলে সেটা পাওয়া যায় না। ব্যবস্থা আমাকে করতে হবে। আমি ব্যবস্থা করে আপনার কাছ থেকে টাকা নিব। স্যার বলুন, আমি কি মাছের ব্যবসা করি? জজ সাহেব বললেন, আপনার কথায় যুক্তি আছে, করুন ব্যবস্থা। ভালো কথা। গভর্নর সাহেবের দাওয়াতের চিঠি কি আপনার কাছে দিব? হাবিব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমার কাছে দেবেন। এই শুক্রবারে ঢাকায় যাচ্ছে, চিঠি হাতে হাতে পৌঁছে দিব। মাগরিবের নামাজ শেষ হয়েছে। হাজেরা বিবি নামাজ পড়া ছেড়ে দিয়েছেন। এখন সেজদার জন্য মাথা নিচু করলে সেই মাথা খাড়া করতে কষ্ট হয়।
আমেনা বলে এক তরুণীকে রাখা হয়েছে। সে হাজেরা বিবির হয়ে নামাজ পড়ে, নিজের জন্য পড়ে না। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ফতোয়া আনা হয়েছে। বিশেষ ব্যবস্থায় এটা সম্ভব। বদলি হজের মতো বদলি নামাজ। বদলি হজ যে করে সে হজের সওয়াব পায় না। যার জন্য হজ করা হয় তিনি সওয়াব পান। বদলি নামাজেরও একই ব্যাপার। নামাজে সওয়াব পায় না, যার জন্য নামাজ পড়া হচ্ছে তিনি সওয়াব পান। আমেনাকে বলা হয়েছে তাকে বদলি হজে পাঠানো হবে। হাজেরা বিবির হয়ে বদলি হজ করে আসবে। আমেনা অতি আনন্দে আছে। সে অন্দরমহলেও বোরকা পরে, চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। তাকে সময়ে অসময়ে নামাজ পড়তে দেখা যায়। যখন নামাজ পড়ে না তখন তার হাতে লম্বা তসবি ঘুরে। এই তসবি 2 হাতে ধরে রাখতে হয়। সে দাসী মহলে কিছু গল্প চালুর চেষ্টা চালাচ্ছে। একটি গল্প জিন নিয়ে। তার বাবার একটা পালা জিন ছিল। জিনটা তাকে বিয়ে করার জন্যে পাগল ছিল। জিনের কাণ্ড কারখানায় বিরক্ত হয়ে আমেনার বাবা জিনকে আজাদ করে দেন। তবে সেই জিন এখনও আশা ছাড়ে নাই। এখনও বছরে একবার শীতের সময় আসে, আমেনাকে বিয়ের প্রস্তাব দেয়। লাইলি তার নতুন দাসীকে তার শোবার ঘরে ডেকে পাঠিয়েছেন। নতুন কেউ বাড়িতে দাখিল হওয়ার পর তিনি প্রথম 15 দিন তাকে দেখেন, তারপর একদিন ডেকে পাঠান। সেই দিন ঠিক করা হয় নতুন দাসী চাকরি করতে পারবে নাকি তাকে চলে যেতে হবে। আমেনা আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকল। তার হাতে যথারীতি লম্বা তসবি। লাইলি বললেন, এক জিন তোমার প্রেমে দেওয়ানা হয়েছে বলে শুনতে পাই, ঘটনা কি সত্য? জি আম্মা। সে একাই দেওয়ানা হয়েছে নাকি তুমিও দেওয়ানা? সে একাই দেওয়ানা। আমি কোন দুঃখে জিন বিবাহ করব? জিন মানুষের বিয়ায় সন্তানাদি হয় না। লাইলি বললেন, বিয়ে হলে সন্তান হবে না কেন? সন্তান অর্ধেক হবে মানুষ, অর্ধেক জিন। আমেনা অস্বস্তির মধ্যে পড়ে গেল। এই মহিলাকে সে ঠিক বুঝে উঠতে পারছে না। অতিরিক্ত শান্ত চোখ মুখ, ঠোঁটে হাসির আভাস, কিন্তু কথা বলার সময় মহিলার চোখ তীক্ষ্ণ হয়ে যায়, কপালে ভাঁজ পড়ে। লাইলি বললেন, এত বড় তসবি কি জিন তোমার এনে দিয়েছে? জি, আপনি ঠিক ধরেছেন আম্মা। লাইলি শান্ত গলায় বললেন, ফাজলামি গল্প আমার সামনে করবা না। এই মালা জন্মাষ্টমীর মেলায় কিনতে পাওয়া যায়। সাধু সন্ন্যাসীরা এই রুদ্রাক্ষের মালা গলায় পেঁচায় রাখেন। এখন বুঝেছ? আমেনা চুপ করে রইল। সারাদিন নামাজ কালাম পড়ো, তসবি টানো, ঘটনা কি? জিনের যন্ত্রণায় এই কাজ করতে হয়, দোয়া কালামের উপর থাকতে হয়। লাইলি বললেন, ঘটনা তা না, তুমি কাজকর্মের হাত থেকে বাঁচার জন্যে এই ভাব ধরেছ। আজ তার শেষ। তুমি নামাজের সময় নামাজ পড়বা, অন্য সময় কাজকর্ম করবা। বোরকা খোলো। আমেনা বোরকা খুলল। লাইলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তুমি সুন্দরী মেয়ে, গরিবের ঘরে রূপ নিয়ে আসছ। মানুষের হাত থেকে সাবধান থাকবা, জিনের হাত থেকে সাবধান থাকার প্রয়োজন নাই। নাদিয়ার বাবার সামনে কখনো পড়বা না। তুমি অন্তর্মহলের দাসী, অন্তর্মহলে থাকবা। জি আম্মা। এখন সামনে থেকে বিদায় হও। রুদ্রাক্ষের এই মালা যেন আর কোনোদিন না দেখি। মালা আমার খাটে রাখো। আমেনা খাটে মালা রেখে দৌড় দিয়ে বের হতে গিয়ে চৌকাঠে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। অন্য দাসীরা ছুটে এসে ধরাধরি করে তাকে কুয়াতলায় নিয়ে গেল। চোখে মুখে পানি ঝাপটা দেওয়ার পর সে চোখ মেলে অস্পষ্ট গলায় বলল, জিন থাপ্পড় মারছে। লাইলি নিজের মনেই বললেন, এই মেয়েকে রাখা যাবে না, সে অনেক যন্ত্রণা করবে, আজ যন্ত্রণার শুরু। হাবিব বসেছেন চেম্বারে। তার সামনে জড়সড় হয়ে বসে আছে সফুরা। সফুরার কপালে বিন্দু বিন্দু ঘাম। হাবিব বললেন, ভালো আছো? সফুরা হ্যাঁ সূচক মাথা নাড়ল, মুখে কিছু বলল না। হাবিব বললেন, হারুন উকিলকে ক্ষিতীশবাবুর কথা তুমি বলেছ? সফুরা কিছুক্ষণ চুপ করে থেকে আবার হ্যাঁ সূচক মাথা নাড়ল। হাবিব আবার বললেন, একটা কথা আছে, নারী বুদ্ধি প্রলয়ঙ্করী, এটা মনে রাখবা। শাস্ত্র কথা অকারণে আসে না, বুঝেছ? জি। কে নাকি তোমার হাত দেখে বলেছে তোমার স্বামীর ফাঁসি হবে, ঘটনা কি সত্য?
জি। ভালো গণকের সন্ধান পেয়েছ। স্ত্রীর হাত দেখে স্বামীর ভাগ্য বলে দেয়। সহজ কাজ না, কঠিন কাজ। গণকের নাম কি? সফুরা স্পষ্ট গলায় বলল, নাদিয়া আম্মা হাত দেখে বলেছেন। ছোট্ট নিঃশ্বাস ফেলে হাবিব বললেন, নাদিয়া হাত দেখাও শিখেছে? ভালো তো। তারে বলবা সে যেন আমার হাত দেখে তার মার ভাগ্য বলে দেয়। আচ্ছা ঠিক আছে, এখন তুমি সামনে থেকে যাও। কথা যা বলেছে মনে রাখবা। তোমার স্বামীর মামলা মোকদ্দমার বিষয় আমি দেখছি, তোমার পরামর্শের প্রয়োজন নাই। জি আচ্ছা। সন্তান কবে নাগাদ হবে? জানুয়ারি মাসে। যে কোনো সমস্যায় প্রণববাবুকে বলবা। জি আচ্ছা। প্রণবকে আমার কাছে পাঠাও। সফুরা উঠে দাঁড়ালো। হাবিবকে কদমবুসি করে ঘর থেকে বের হলো। আশ্চর্যের কথা, ঘর থেকে বের হওয়ার সময় সেও দরজার চৌকাঠে বাড়ি খেয়ে পড়ে গেল। প্রণব কাছেই ছিল, ছুটে এসে সফুরাকে টেনে তুলল। বিরক্ত গলায় বলল, তুমি ভরা মাসের পোয়াতি, সাবধানে চলাফেরা করবা না? ব্যথা পেয়েছ? জি না। যাও ঘরে গিয়ে শুয়ে থাকো, নড়াচড়া করবা না। প্রণব এসে হাবিবের সামনে রাখা চেয়ারে বসল। হাবিব বললেন, নাদিয়াকে একটা খবর দাও তো, সে আছে কোথায়? দিঘির ঘাটে বসেছে। এত রাতে দিঘির ঘাটে কি? জ্যোৎস্না দেখে। ভয়ের কিছু নাই, পাহারাদার রেখে দিয়েছে। ভাদু আড়ালে বসে পাহারা দিতেছে। নাদিয়া আম্মার সাথে হোসনা মেয়েটাও আছে। আপনাকে একটা খবর দিতে ভুলে গেছি। এখন দাও। আপনি রোকেয়া হলের দুটা মেয়ের ব্যাপারে সন্ধান নিতে বলেছেন। সন্ধান নিয়েছি। আগেই সন্ধান পেয়েছিলাম, বলতে ভুলে গেছে। আজকাল কিছু মনে থাকে না, বানপ্রস্থের সময় হয়ে গেছে। হাবিব বিরক্ত গলায় বললেন, ফালতু কথা না বলে মূল কথা বলো। সন্ধানে কি পেয়েছ? 311 নম্বর রুমে যে মেয়ে দুটা থাকে তাদের একজনের নাম বকুলবালা, সে কেমিস্ট্রির ছাত্রী। অন্যজনের নাম শেফালি, তার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। শেফালি মেয়েটার বিবাহ ঠিক হয়েছে, ছেলে ডাক্তার। এই দুই মেয়ের বাড়ির ঠিকানাও নিয়ে এসেছে। ঠিকানা বলবো স্যার? না, আর কিছু লাগবে না। হাবিব দিঘির ঘাটের দিকে রওনা হলেন। নাদিয়াকে দেখা যাচ্ছে, কেমন হতাশ ভঙ্গিতে বসে আছে। নাদিয়ার সামনে হোসনা, তার শরীর যথারীতি চাদর দিয়ে ঢাকা। সে মাথা নিচু করে আছে। ঘাটের সিঁড়ির পেছনে ঘাপটি মেরে বসে আছে ভাদু। ভাদু তাকিয়ে আছে নাদিয়ার পায়ের দিকে। শাড়ি সামান্য উঠে থাকার কারণে ডান পাটার কিছু অংশ দেখা যাচ্ছে। তার ভাগ্য ভালো হলে পা নাড়াচাড়ার সময় শাড়ি হয়তো আরও উপরে উঠবে। ভাদুর কাছে মেয়ে ছেলের আসল সৌন্দর্য পায়ে। এই মেয়ের পা সুন্দর আছে। ভাদু চোখ বন্ধ করল, নিজেকে সামলানোর জন্যে কাজটা করল। ইস, এমন যদি হতো মেয়েটা একা, আশেপাশে কেউ নেই। আচমকা তার মুখ চেপে ধরলে সে শব্দ করতে পারবে না। মুখ চেপে কার্য সমাধা করে কিছুক্ষণ গলা চেপে ধরে থাকা, তারপর পালিয়ে যাওয়া। ভাদু ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। হাবিব মেয়ের পেছনে দাঁড়িয়ে কোমল গলায় ডাকলেন, নাদিয়া। জি বাবা। অন্ধকারে বসে আছিস কেন? নাদিয়া বলল, অন্ধকার কোথায়, চাঁদের আলো আছে। হাবিব মেয়ের পাশে বসে মনে মনে একটি অতি জরুরি চিঠির মোসাবিদা করা শুরু করলেন। চিঠিটা লেখা হবে হাসান রাজা চৌধুরীর বাবা রহমত রাজা চৌধুরীকে। রহমত রাজা চৌধুরী, জনাব, আসসালাম। একটি জরুরি বিষয় জানাইবার জন্যে আমি আপনাকে পত্র দিতেছি। নানান কারণে আপনার পুত্রকে আমার পছন্দ। আমার একমাত্র কন্যা নাদিয়ার সঙ্গে কি তার বিবাহ হইতে পারে? আমি অধিক কথা বলতে পছন্দ করি না, এই কারণে এক লাইনে মূল কথা বলিলাম। ইতি হাবিব খান। পুনশ্চ, জানুয়ারি মাসের 20 তারিখে আমার সর্ববৃহৎ আকারের 100 পাবদা মাছের প্রয়োজন। ডিস্ট্রিক্ট জজ আবুল কাশেম সাহেবের কন্যার বিবাহে এই মাছ প্রয়োজন। এই চিঠি এখনই পাঠানোর প্রয়োজন নাই, আগে মামলার রায় হোক, তারপর।
নিশ্চিন্ত মনে আগাতে হবে। মামলা চলতে থাকা মানে অস্বস্তি নিয়ে বাস করা। আজ বাটকু হারুন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ক্ষিতীশকে ডলা দেওয়ার ব্যবস্থা হবে। বই লেনদেনের রেকর্ড কোনো কাজের রেকর্ড না। তারপরেও রেকর্ড বই নষ্ট করে ফেলা দরকার। অতি দ্রুত ব্যবস্থা করতে হবে। হাবিব বললেন, মা যাই। নাদিয়া বলল, যাও। হোসনা মেয়েটার জবান ফুটেছে নাকি এখনো চুপ? এখনো চুপ, কোনো কথা বলে না বাবা। কথা না বলাই ভালো। জগতে বড় অনিষ্ট অধিক কথার কারণে হয়। হাবিব চলে গেলেন। ভাদু জন্তুর মতো হামাগুড়ি দিয়ে আরেকটু কাছে এগিয়ে এলো। এত দূর থেকে ভালো মতো দেখা যায় না। সে খানিকটা চিন্তিত। নতুন মেয়েটা সবসময় নাদিয়ার সঙ্গে আছে। দুইজনকে একসঙ্গে কায়দা করা যাবে না। দুইজনের একজন চিৎকার করবেই। দিঘির ঘাটে হোসনা এবং নাদিয়া বসে আছে। তাদের গায়ে চাঁদের আলো পড়েছে। দিঘির এক কোনায় অনেকগুলি শাপলা ফুল ফুটেছে। এই ফুলগুলি বড় বড়। চাঁদের আলোয় ফুলের প্রতিবিম্ব পড়েছে পানিতে। বাতাসে ফুল কাঁপছে, প্রতিবিম্বও কাঁপছে। নাদিয়া আঙ্গুল উঁচিয়ে বলল, ওই জায়গায় আমি একবার ভূত দেখেছিলাম। হোসনা আঙ্গুল লক্ষ্য করে তাকালো। তার কোনো ভাবান্তর হলো না। নাদিয়া বলল, মাঝে মাঝে তুমি কেঁপে ওঠো, এর কারণ কি বলো তো? হোসনা জবাব দিল না। নাদিয়া বলল, তোমার ঘটনা আমি শুনেছি। তুমি আমার কথা বিশ্বাস করবে না। তোমার মতোই আমি কষ্ট পাচ্ছি। যতবার তোমাকে দেখি ততবার কষ্ট পাই। আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব। সাইকিয়াট্রিস্ট দিয়ে তোমার চিকিৎসা করাবো। আই প্রমিস। নাদিয়া বলল, তুমি একটু কাছে আসো, আমি তোমার পিঠে হাত রেখে কথা বলি। হোসনা নড়ল না। যেখানে বসেছিল সেখানেই বসে রইল। নাদিয়া বলল, তোমার হোসনা নামটা আমার পছন্দ না। আমি তোমার একটা নতুন নাম দিলাম, পদ্ম। এই নামটা কি তোমার পছন্দ হয়েছে? পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়ল। নাদিয়া বলল, প্রণব কাকার কাছে শুনেছি তুমি সুন্দর গান করতে। একটা গান কি আমাকে শোনাবে? পদ্ম স্পষ্ট গলায় বলল, না। মানুষ যখন কাঁদে তখন চোখের জলের সঙ্গে কষ্ট বের হয়ে আসে। আবার যখন মানুষ গান গায় তখন সুরের সঙ্গে কিছু কষ্ট বের হয়। লক্ষ্মী পদ্ম, আমাকে একটা গান শোনাও। কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। এমন সুন্দর জ্যোৎস্নায় বনে যেতে ইচ্ছা করে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই গানটা কি জানো? পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়ল। গাইবে? পদ্ম না সূচক মাথা নাড়ল। আকাশের চাঁদ তার আলো ফেলে যেতে থাকল। মানুষের আবেগের সঙ্গে এই আলোর কোনো সম্পর্ক নেই। হাজেরা বিবির শ্বাসকষ্ট শুরু হয়েছে। তার বুক হাঁপুরের মতো ওঠানামা করছে। তবে গলার স্বর এখনো টনটনা। তিনি জানিয়েছেন, ঘরে বিছানায় শুয়ে মৃত্যুতে তার মত নেই। তাকে মরতে হবে ঘরের বাইরে। ঘরে মারা গেলে আজরাইল ঘর চিনে ফেলবে, তখন আরও মৃত্যু হবে। তিনি একঘেয়ে গলায় সুর করে বলতে লাগলেন, দিঘির ঘাটে মরব, দিঘির ঘাটে মরব, দিঘির ঘাটে মরব। তাকে ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে খাট পাতা হয়েছে। তার মাথায় ছাতা ধরা হয়েছিল। হাজিরা বিবি বলেছেন, কালো ছাতা মাথায় ধরা যাবে না। কালো রং আজরাইলের পছন্দ। ছাতা দেখে দৌড়ে আসবে। ডাক্তার, কবিরাজ এবং হোমিওপ্যাথ 3 ধরনের চিকিৎসককে উপস্থিত। তাদের জন্য শামিয়ানা টাঙানো হয়েছে। তারা শামিয়ানার নিচে বসে আছেন। তাদের জন্য চা এবং ডাবের পানির ব্যবস্থা আছে। মাদ্রাসা থেকে 50 জন তালেবুল এলেম এসেছে। তারা কোরআন খতম দিচ্ছে। শম্ভুগঞ্জের পীর সাহেবকে আনতে লোক গেছে। 1 বস্তা তেঁতুল বিচি আনা হয়েছে। তেঁতুল বিচি গোনা হচ্ছে। 1,25,000 বার দরুদের শেফা পাঠ করা হবে। তেঁতুল বিচি গণনা কার্যে ব্যবহার হবে। ময়মনসিংহের সিভিল সার্জন এসেছেন। তিনি হাবিবকে আড়ালে ডেকে নিয়ে বলেছেন, রোগীর অবস্থা খুবই খারাপ। আজ সন্ধ্যা পর্যন্ত টিকবে এরকম মনে হয় না। তিনি রোগীকে স্যালাইন দিতে চেয়েছিলেন। হাজিরা বিবি বলেছেন, মানুষের পেশাবের মতো এই জিনিস আমি শরীরে ঢুকাবো না।
হাবিব তার মাকে বললেন, মা, কিছু খেতে মন চায়? মর্দ হাতির একটা বিচি ভাই যায় না দে, খায়া দেখি জিনিস কেমন। তুমি তো জীবনটা ঠাট্টা ফাজলামি আর ইয়ারকিতে কাটাইয়া দিলে, এখন সময় শেষ, সাধারণভাবে কথা বলো। কিছু খেতে চাও? হাজেরা বিবি বললেন, তোর বাপের অতি পছন্দের খানা ছিল সজনা দিয়ে খোলসা মাছের ঝোল। ওনার মৃত্যুর পর এই জিনিস আমি আর কোনো দিনই খাই নাই। আজ যখন চলে যাইতেছি, খোলসা মাছ খাইতে পারি। সজনা এবং খোলসা মাছের সন্ধানে চারিদিকে লোক গেল। জন্মের যেমন আয়োজন আছে, মৃত্যুরও আছে। প্রণব ব্যস্ত হয়ে সেই আয়োজন করছে। সারাদিন বাড়িতে প্রচুর লোক আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী 7 দিন এই বাড়িতে চোলা জ্বলবে না। আত্মীয় স্বজনের বাড়ি থেকে তোলা খাবার আসবে। সবাই খাবার দিতে চাইবে, সবার খাবার নেওয়া যাবে না। যাদের খাবার গ্রহণ করা হবে তাদের একটা লিস্ট করতে হবে। কে সকালে পাঠাবে, কে বিকালে, কে রাতে, সব লেখা থাকতে হবে। মৃত্যুর খবর সব আত্মীয়কে অতি দ্রুত জানাতে হবে, লোক মারফত এবং টেলিগ্রামে। কেউ যেন বলতে না পারে আমরা খবর পাই নাই। খবর না পাওয়া নিয়ে বেশিরভাগ সময় বিরাট পারিবারিক কোন্দল হয়। আজ দুপুরে শখানেক মানুষ খাবে, তাদের আয়োজন করতে হবে। মাছ করা যাবে না, মৃত বাড়িতে মাছ নিষিদ্ধ। প্রণব একটা গরু এবং একটি খাসি জবেহ করার ব্যবস্থা নিলেন। জামে মসজিদের ইমাম সাহেব এসেছেন হাজেরা বিবিকে তওবা করাতে। হাজেরা বিবি বললেন, আমি তওবার মধ্যে নাই। ইমাম সাহেব বললেন, তওবা কেন করবেন না আম্মা? আমরা সবাই জানা অজানায় কত পাপ করি। হাজেরা বিবি বললেন, আমার সামনে কেউ অপরাধ করলে আমি তার শাস্তি দেই, কোনোদিন ক্ষমা দেই না। আমি নিজে কেন আমার অপরাধের জন্য ক্ষমা নিব? অপরাধ যা করেছি তার শাস্তি মাথা পেতে নিব, ক্ষমা নিব না। তওবা করতে হয় আপনি আপনার নিজের জন্যে করেন, আমি বাদ। হাজেরা বিবি নাদিয়াকে তার পাশে বসিয়ে রেখেছেন। নাদিয়াকে বলেছেন, আমার চোখের মনির দিকে তাকিয়ে থাক। মৃত্যুর সময় চোখের মনির ভিতর থেকে গোলাপি আলো বাইর হয়। আমি 2 বার দেখছি, মজা পাইছি। তুই দেখ, মজা পাবি। নাদিয়া দাদির চোখের মনির দিকে তাকিয়ে আছে। লাইলি এসে বললেন, আম্মা, আপনি একটু আল্লাহ খুদার নাম নেন। হাজেরা বিবি বললেন, খামাখা ওনারে বিরক্ত কইরা কোনো লাভ আছে? তোমার ডাকতে ইচ্ছা হয় তুমি ডাকো। এর পরপরই হাজেরা বিবি ঘোরের মধ্যে চলে যান। তার জবান বন্ধ হয়ে যায়। হাজেরা বিবির খবর পেয়ে হাবিবের জুনিয়র উকিল আব্দুল খালেক এসেছেন। চেম্বারে চিন্তিত মুখে বসে আছেন। তাকে চা দেওয়া হয়েছে, তিনি চা খাচ্ছেন না। আরাম করে চায়ের কাপে চুমুক দিলে তিনি যে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছেন তা প্রকাশ পায় না। হাবিব চেম্বারে ঢুকতেই আব্দুল খালেক উঠে দাঁড়ালেন এবং ভাঙা গলায় বললেন, কি সর্বনাশ হয়ে গেল? হাবিব স্বাভাবিক গলায় বললেন, সর্বনাশ এখনো হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা আছে। তুমি এসেছ, ভালো হয়েছে। ফরিদের মামলাটা নিয়ে আলাপ করি। আব্দুল খালেক বললেন, মামলা মোকদ্দমা নিয়ে আলাপ আজকে থাকুক। থাকবে কেন? কোনো কিছুই ফেলে রাখা ঠিক না, আলাপটা জরুরি। জজ সাহেবের মনে সন্দেহ ঢুকে গেছে যে ফরিদ সাজানো আসামি। ময়মনসিংহ বার্তার একটা কপি কেউ একজন তাকেও দিয়েছে। এখন আমাদের কি করা উচিত বলো? বুঝতে পারছি না স্যার। জজ সাহেবের মনে যদি সন্দেহ ঢুকে যায় তাহলে ফরিদ খালাস পেয়ে যাবে। এটা আমাদের জন্য খারাপ। তখন মূল আসামির খোঁজ পড়বে, নতুন তদন্ত। কাজেই আমরা চাইব না ফরিদ খালাস পাক। আমরা করব কি? প্যাচ খেলাতে হবে। এখন প্রমাণ করতে হবে ফরিদ মূল খুনি। তাকে বাঁচানোর জন্যে এইভাবে মামলা সাজানো হয়েছে। ফরিদের খুনের মোটিভ কি? চিন্তা করে মোটিভ বের করো। আচ্ছা, এই মোটিভ কেমন? ফরিদকে ওই লোক কোনো কারণে চূড়ান্ত অপমান করেছে। যেমন ধরো, ন্যাংটা করে কৈতর বাড়ির চারিদিকে চক্কর দেওয়ার ব্যবস্থা করেছে। এই রাগ থেকে খুন। আব্দুল খালেক বললেন, খারাপ না। হাবিব বললেন, বুড়ি যে বাবুর্চি সাক্ষ্য দিয়েছিল সে আবার নতুন করে সাক্ষ্য দিবে। সে বলবে সকালবেলা বুড়ির কাছ থেকে সে যখন চা নেয় তখন সে বিড়বিড় করে বলছিল আজ ঘটনা ঘটাবো। বুদ্ধি কেমন? খারাপ না। আমি আইডিয়া দিলাম, ঠান্ডা মাথায় চিন্তা করো।
এখনই চিন্তা করা শুরু করো। আব্দুল খালেক বললেন, আপনার মাতা যদি ইন্তেকাল করেন তাহলে আমি একবেলা তোলা খাবার পাঠাতে চাই। কিন্তু প্রণববাবু বললেন, সব বুক হয়ে গেছে। হাবিব বললেন, এই মৃত্যুই তো শেষ না, আরও তো মৃত্যু হবে, তখন পাঠাবা। আব্দুল খালেক বললেন, জি আচ্ছা। দুপুর 3টার দিকে হাজেরা বিবি চোখ মেলে ডাকলেন, হাবু কই রে, হাবু। হাবিব দৌড়ে এলেন। হাজেরা বিবি বললেন, খোলসা মাছের সালুন কি হইছে? খোঁজ নিতেছি। তাড়াতাড়ি খোঁজ নে, খিদায় পরান যায়। মাদ্রাসার পোলাপান বিদায় কর। এরার চিৎকারে মাথা ব্যথা শুরু হয়েছে। এখন কি ভালো বোধ করছেন? এক ঘুম দিছি, শরীর ঠিক। ভালো খোয়াবো দেখছি। নাদিয়ার বিবাহ। ওই নাদিয়া কাছে আয়, তোর নিয়ে কি খোয়াব দেখলাম শোন। নাদিয়া কাছেই ছিল, সে আরও ঘনিষ্ঠ হল। তার পাশে লাইলি এসে বসলেন। হাজিরা বিবি আনন্দ নিয়ে স্বপ্ন বলতে লাগলেন, দেখলাম তোর বিবাহ, বিরাট আয়োজন। তোর দাদাও আসছে বিবাহে শরিক হইতে। আমি বললাম, নাতনির বিয়া খাইতে আসছেন, খুব ভালো কথা, তার জন্য আনছেন কি? সে বলল, খালি হাতে আসছে। আমি বললাম, এটা কোনো কথা? খালি হাতে আসলেন কেন? নাতনি বললা কথা। তোর দাদা বলল, আমার নসিব হইছে হাবিয়া দোজখে, সেইখানে আগুন ছাড়া কিছু মিলে না, এই কারণে খালি হাতে আসছে। আগুন হাতে নিয়ে আসলে তুমি আবার মন্দ বলতা। নাদিয়া বলল, দাদি তোমার শরীর পুরোপুরি সেরে গেছে, তুমি আবার মিথ্যা বলা শুরু করেছ। হাজেরা বিবি বললেন, দিঘি দেইখা দিঘির পানিতে গোসল করতে মন চাইছে, ব্যবস্থা কর। আমার জোয়ান বয়সে একবার কি হয়েছে শোন। তোর দাদা বলল, ও বউ ন্যাংটা হইয়া দিঘির পানিতে স্নান করো, আমি ঘাটে বসে দেখি তোমারে কেমন দেখায়। আমি বললাম, আচ্ছা। হাবিব চট করে সরে পড়লেন, আর সামনে থাকা যায় না। অনেক রাত। সফুরা চিঠি পড়তে বসেছে। জেলখানা থেকে তার কাছে মাসে 2টা চিঠি আসে। চিঠি সে পড়তে বসে মাঝরাতে। তার চিঠি পড়ার নিয়ম আছে। সে শুধু যে একটা চিঠি পড়বে তা না, আগের চিঠিগুলোও পড়বে। চিঠি পড়ার পর সবগুলি চিঠি বিছানায় ছড়িয়ে দিয়ে সে ঘুমাবে। ফরিদ লিখেছে, বউ, জেলখানায় আমি খুব আনন্দে আছি। আমার এই কথা যে শুনবে সে অবাক হবে, কিন্তু কথা সত্য। আমার আনন্দে থাকার প্রধান কারণ আমি কোনো অপরাধ করি নাই। আমার আনন্দে থাকতে অসুবিধা কি? জেলখানায় অনেক কিছু শেখানোর ব্যবস্থা আছে। বেতের কাজ, কাঠের কাজ, কামারের কাজ। আমি কাঠের কাজে ভর্তি হয়েছি। আমার এখনও সাজা হয় নাই বলে কাজে ভর্তি হওয়া সমস্যা। জেলার সাহেবের চেষ্টায় ভর্তি হতে পেরেছি। আমি প্রত্যেক দিন বই পড়ি, এটা দেখে তিনি আমার উপর সন্তুষ্ট হয়েছেন। আমার কাঠের কাজের ওস্তাদের নাম নুরু। খুনের কারণে তার যাবজ্জীবন হয়েছে। যার যাবজ্জীবন হয় সে বাকি জীবন যে জেলে থাকে তা না, 17 বছর জেল খাটার পর ছাড়া পান। সেই হিসেবে আমার ওস্তাদ 1-1.5 বছরের মধ্যে ছাড়া পাবেন। ওস্তাদ আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি আমাকে ফরিদ ডাকেন না, ডাকেন ফরিং। তিনি কাঠের কাজের বিরাট কারিগর। তার আত্মীয় স্বজন এখন আর কেউ নেই। তার স্ত্রীও গত হয়েছেন। জেল থেকে বের হয়ে কই যাবেন, কি করবেন কিছুই জানেন না। আমি তাকে বলেছি, ওস্তাদ, আপনি আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তার মতো ভালো মানুষ আমি দেখি নাই। সে আপনার সব ব্যবস্থা করবে। বউ, আমি কি ঠিক বলছি না? এইটুকু পরেই সফুরা হাত থেকে চিঠি রাখল। তার পক্ষে আর পড়া সম্ভব না। তার চোখ পানিতে ভর্তি হয়ে আছে। পানি মোছা মাত্র আবার পানি জমা হচ্ছে। একজন মানুষ এত ভালো কিভাবে হয় সে বুঝতে পারছে না। সফুরা চিঠিটা একপাশে সরিয়ে রাখল। বাকি অংশ পরে পড়বে, জমা থাকুক। একসঙ্গে পড়লে তো সবই শেষ। সফুরা হাত বাড়িয়ে আরেকটা চিঠি নিল। অনেকবার পড়া চিঠি, তাতে কি? বউ, গতরাতে সুন্দর একটা বই পড়েছি। বইটার একটা কথা আমার পছন্দ হয়েছে। কথাটা তোমারে বলি। বাঘের চক্ষু লজ্জা আছে, মানুষের নাই।
ঘটনা পরিষ্কার করি। তোমার সাথে যদি কোনো বাঘের সাক্ষাৎ হয়, তুমি যদি বাঘের চোখের দিকে তাকাও আর বাঘ যদি তোমার চোখের দিকে তাকায়, তাহলে বাঘ তোমার উপর ঝাঁপ দেওয়া পড়বে না। চক্ষুলজ্জা পশুর আছে, মানুষের নাই। অনেক রাত। কিছুক্ষণ আগে দুরুদের শেফা পাঠ শেষ হয়েছে। তালেবুল এলেমের দল চলে গেছে। তাদের প্রত্যেকের হাতে 1 টাকা করে দেওয়া হয়েছে। সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য প্রণব পুকুর ঘাটে বসেছেন। তার সামনে ভাদু। ভাদুর হাতে তালপাখা। সে প্রণবকে বাতাস দিচ্ছে। প্রণব বললেন, বাতাস লাগবে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাদু হাওয়া করতেই থাকল। প্রণব বললেন, বিরাট ঝামেলা গেছে, এখন শান্তি। ভাদু বলল, স্যার আমি বিরাট কষ্টে আছি, কষ্টের কথা কাউরে বলতে পারতেছি না। প্রণব বললেন, আমাকে বল। আপনারে বলতে শরম লাগে। শরম লাগলেও বল, তুই বোকা মানুষ, তোর আবার শরম কি? ভাদু বলল, বড় স্যারের আম্মারে কি ডাকবো বুঝতেছি না বললা মনে কষ্ট। প্রণব বললেন, অনেক বড় বড় বোকা আমি দেখেছি, তোর মতো বোকা দেখি নাই। বিরাট জ্ঞানী দেখার মধ্যে যেমন আনন্দ, বিরাট বোকা দেখার মধ্যেও আনন্দ। ভাদু মাথা নিচু করে আছে, মনে মনে ভাবছে, তুই এক মহাবোকা, তোরে দেখে আমি সবসময় আনন্দ পাই। আমি কি সেই পরিচয় যখন পাবি তখন নিজেই নিজের হাত চাবায়া খায় ফেলবি। জানুয়ারির 20 তারিখ, বুধবার। ভোরবেলায় এক পশলা বৃষ্টি হওয়ায় আবহাওয়া শীতল। গারো পাহাড় থেকে কনকনে হাওয়া আসছে। ডিস্ট্রিক্ট জজ আবুল কাশেম এজলাসে বসেছেন। তার গায়ে কোট, গলায় মাফলার। এই মাফলার তার মেয়ে শাহেদা নিজের হাতে বুনেছে। অতিরিক্ত ঠান্ডা পড়েছে বলে কোর্টে রওনা হওয়ার সময় মাফলার গলায় দিয়েছিলেন। কাজটা ভুল হয়েছে। মাফলারটা তার কাছে সাপের মতো লাগছে, যেন রঙিন একটা সাপ তার গলায় পেঁচিয়ে আছে। মাফলারটাকে সাপের মতো মনে হওয়ার কারণ আছে। শাহেদা নামের যে মেয়ে মাফলার বুনেছে, সে রবিবার ভোরে পালিয়ে কুমিল্লা চলে গেছে। তিনি খবর পেয়েছেন কুমিল্লায় সে বিয়ে করেছে। বিয়ে করেছে তার গানের টিচারকে। হারামজাদার নাম কিসমত। আবুল কাশেম গলা থেকে মাফলার খুলতে খুলতে চাপা গলায় বললেন, বদমাশ কোথাকার। চাপরাশি বলল, কিছু বললেন স্যার? আবুল কাশেম বললেন, পানি দাও, পানি খাবো, মাফলারটা নিয়ে যাও। আবুল কাশেম ঝিম ধরে বসে আছেন। আদালতও ঝিম ধরে আছে। আজ ফরিদের মামলার রায় হবে, খুনের মামলার রায়। আদালত ঝিম ধরে থাকারই কথা। আবুল কাশেম অস্ফুট স্বরে বললেন, হারামজাদি। এইবার মেয়েকে উদ্দেশ্য করে বলা। মেয়ে সবার সামনে তাকে বেজ্জত করেছে। মেয়ের কারণে তাকে সবার কাছে মিথ্যা বলতে হয়েছে, জটিল মিথ্যা। বাধ্য হয়ে বিয়ে ভেঙে দিয়ে মেয়েকে কুমিল্লায় তার এক ফুপুর কাছে পাঠিয়েছি। পাত্রের বিষয়ে একটা উড়োচিঠি পেয়েছিলাম, আমি কোনো গুরুত্ব দেই নাই। কিন্তু মেয়ের মা অন্যরকম মহিলা, মেয়ে তার অতি আদরের। আবুল কাশেম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অতি আদরের মেয়ে বিয়ে উপলক্ষে বানানো 40 ভরি সোনার গয়না এবং নগদ 30,000 টাকা নিয়ে পালিয়েছে। এই কাজটা বুদ্ধিমতির মতো করেছে। 2 পয়সার গানের টিচার, বউকে খাওয়াবে কি? 7-8টা টিউশনি করে কত পয়সা পাবে? একবার মনে হয়েছিল মেয়ের নামে মামলা করে দেন, চুরির মামলা, ফৌজদারি মামলা, 455-380 ধারা। পুলিশ মেয়েকে ধরে হাজতে ঢোকাক। বদমেয়ে। মানুষ যা ভাবে তা করতে পারে না, সামাজিকতা বাধা হয়ে দাঁড়ায়। কত স্বপ্ন ছিল, ধুমধাম করে মেয়ের বিয়ে দিবেন। বিয়েতে অতিথি হিসাবে গভর্নর সাহেব উপস্থিত থাকবেন। পুলিশ লাইন থেকে পুলিশের ব্যান্ড পার্টি আনাবেন, তারা ব্যান্ড বাজাবে। বর রেল স্টেশন থেকে হাতিতে চড়ে আসবে। সুসং দুর্গাপুর থেকে হাতি আসবে। কিছুই হলো না। হারামজাদি চলে গেছে হারামজাদার কাছে। যা বেটি, গান বাজনা কর। নাকি সুরে বাকি জীবন রবীন্দ্রসঙ্গীত। খোলো খোলো দ্বার, রাখিও না আর। আবুল কাশেম আদালতের কার্যক্রম শুরু করলেন। রায় পড়ে শোনালেন।
10 পাতা রায়ের মূল বিষয়। সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে দুর্ঘটনাজনিত মৃত্যু না, আসামির খুন পূর্ব পরিকল্পিত। তাকে নগ্ন করে ভাটিপাড়ায় ঘোরানোর অপমানের শোধ নেওয়ার জন্যেই সে খুনের পরিকল্পনা করে। সে নিজেই খুনের উদ্দেশ্যে বুলেট সংগ্রহ করে। খুনের পরিকল্পনার কথাও অতি ঘনিষ্ঠ কয়েকজনের কাছে প্রকাশ করে। তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হল। কোর্টরুম নিস্তব্ধ। ফরিদ অবাক হয়ে তাকিয়ে আছে। সফুরা হঠাৎ মাথা ঘুরে বেঞ্চে পড়ে গেল। রায় পড়া হলো দুপুরে 1টায়। ঠিক একই সময় ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে আসাদুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। পিস্তল দিয়ে খুব কাছ থেকে গুলি করে পুলিশের এক ডিএসপি, নাম বাহাউদ্দিন। 69-এর উত্তাল গণ আন্দোলনের সেদিনই শুরু। ঢাকা শহরের মানুষ তীব্র রোষে ফেটে পড়ে। শহর হয়ে যায় সমুদ্র, যে সমুদ্রে সৃষ্টি হয় ভয়াবহ সুনামি। শহীদের রক্তমাখা শার্ট নিয়ে লাখো মানুষের মিছিল হল রাজপথে। স্বতঃস্ফূর্ত গণজাগরণ। পরের দিনের দৈনিক আজাদ পত্রিকার হেডলাইনে লেখা হল, মৃত্যুর জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ, জীবনের দাবি আজ এতই বিরাট। রক্তমাখা শার্ট নিয়ে কবি শামসুর রহমান তার বিখ্যাত কবিতা লিখলেন, আসাদের শার্ট। গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছে মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে সে শার্ট এখন শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুরোয়, গমগমে এভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম। আমাদের হৃদয়ের রুদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদের মৃত্যুর পর তার এমএ পরীক্ষার ফল প্রকাশিত হয়। ইতিহাসে মেধা তালিকায় স্থান করে 2য় শ্রেণী লাভ করেন। বাবা এমএ তাহের, শিবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক। মা মতিজাহান খাদিজা খাতুন, প্রধান শিক্ষিকা, নারায়ণগঞ্জ আইটি স্কুল। ঢাকার আন্দোলন ময়মনসিংহ শহরে সেদিন পৌঁছেনি। শহর শান্ত। শহরের কাজকর্ম ঠিকমতো চলছে। চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে। চিন্তিত পথচারী সিগারেট খেতে খেতে যাচ্ছে। কাঁধে বাদর নিয়ে বাদরওয়ালা ঘুরছে। কোর্ট থেকে ফিরে হাবিব খাওয়া দাওয়া শেষ করে দুপুরে ঘুমাতে গেছেন। তার মধ্যে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা যাচ্ছে না। পিয়ন চিঠি দিয়ে গেছে, তিনি চিঠি পড়ছেন। রশিদ তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। হাবিব বললেন, সুফরা কি ফিরেছে? রশিদ বলল, তাকে প্রণব স্যার হাসপাতালে ভর্তি করেছেন। রায়ের খবর বাড়ির মহিলারা জানে? জি না। হাবিব বললেন, আমার পা টিপার প্রয়োজন নাই। সুফুরাকে গিয়ে বলো হতাশ হওয়ার কিছু নাই, আমরা আপিল করব, কাগজপত্র হাইকোর্টে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। রশিদ নিচু গলায় বলল, স্যার আসলেই কি ঠিক হবে? হাবিব তাকালেন রশিদের দিকে। রশিদ কখনো তার চোখে চোখ তুলে তাকায় না, আজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাকে সত্যি কথা বলা প্রয়োজন। রশিদ তার অতি পছন্দের একজন, অনেক কাছের। সব মানুষেরই একজন ছায়া লাগে, রশিদ তার ছায়া। হাবিব বললেন, ঝামেলা হয়ে গেছে, হাইকোর্ট সাজা বহাল রাখবে। খুনের মামলায় প্রত্যক্ষ সাক্ষী গুরুত্বপূর্ণ, কঠিন প্রত্যক্ষ সাক্ষী আছে। রশিদ বলল, স্যার সব তো মিথ্যা। কিছু মিথ্যা আছে যা সবসময় আর মিথ্যা থাকে না, সত্য হয়ে যায়। একজন নির্দোষ মানুষ ফাঁসিতে ঝুলবে? হাবিব বিছানায় উঠে বসতে বসতে বললেন, রশিদ মন দিয়ে শোনো, তুমি আল্লাহ বিশ্বাস করো? অবশ্যই করি স্যার। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়বে না। তুমি বলো,
বলেছেন, জি স্যার। কাজেই যা ঘটছে আল্লাহর হুকুমেই ঘটছে, ঠিক? রশিদ চুপ করে রইল। হাবিব বললেন, আরও পরিষ্কার করে বলি, 5টা বিষয় আল্লাপাক নিজের হাতে রেখেছেন: হায়াত, মৌত, রিজিক, ধনদৌলত এবং বিবাহ। মৌত কার কিভাবে ঘটবে তা উনি নির্ধারণ করেন। মানুষের এখানে কোনো হাত নেই। ফরিদ ফাঁসিতে ঝুলে মরবে নাকি পাতলা পায়খানা করতে করতে মারা যাবে তা পূর্ব নির্ধারিত। এখন পরিষ্কার হয়েছে? জি। তাহলে যাও, যা করতে বলেছি করো। রশিদ চলে গেল। হাবিব চিঠি পড়তে বসলেন। একটা চিঠি এসেছে নাদিয়ার শিক্ষক বিদ্যুৎকান্তিদের কাছ থেকে। হাবিব ভুরু কুচকে চিঠি পড়তে শুরু করলেন। এই লোক তাকে কেন চিঠি লিখবে? জনাব, আমি বিদ্যুৎ, আপনার মেয়ে নাদিয়ার শিক্ষক। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এই চিঠি। আমি অত্যন্ত দরিদ্র পরিবারের এক ছেলে। বিশ্ববিদ্যালয়ের লিভ ভ্যাকেন্সির চাকরি চলে যাওয়ায় বিরাট বিপদে পড়ি। প্রায় অনাহারে থাকার মতো অবস্থা। তখন হঠাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাই। আমাকে জরুরি ভিত্তিতে দেখা করতে বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে জানতে পারি আমাকে পিএইচডি প্রোগ্রামের স্কলারশিপ দেওয়া হয়েছে। গভর্নর মোনায়েম খানের সুপারিশে এই কাজটি হয়েছে। নাদিয়ার পড়াশোনায় বিরাট বিঘ্ন ঘটেছে। আপনি বিচক্ষণ মানুষ, বিঘ্ন দূর করে নাদিয়ার পড়াশোনা শুরুর ব্যবস্থা করুন। আমার বিনীত অনুরোধ। আমি ফেব্রুয়ারি মাসে যাত্রা করব। এর মধ্যে পাসপোর্ট ভিসার ঝামেলা শেষ করব। আমি ঈশ্বর ভগবান এইসবে বিশ্বাস করি না। তারপরেও ঈশ্বরের কাছে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের মঙ্গলের জন্যে প্রার্থনা করছে। ইতি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ, বিদ্যুৎকান্তি দে। হাবিব সন্ধ্যাবেলা বারান্দায় চা খেতে বসে নাদিয়াকে ডেকে চিঠি পড়তে দিলেন। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, চিঠি হাতে নিয়ে নাদিয়া অল্প অল্প কাঁপছে। তার চোখ ছলছল করছে। হাবিব বললেন, কাঁদছিস কেন? নাদিয়া বলল, স্যারের এত ভালো একটা খবর শুনে চোখে পানি এসে গেছে। স্যারকে আমরা কী যে পছন্দ করি। ওনার সবচেয়ে বড় গুণ কি জানো বাবা? উনি মানুষের মধ্যে স্বপ্ন ঢুকিয়ে দিতে পারেন। তোর মধ্যে কি স্বপ্ন ঢুকিয়েছেন? নাদিয়া জবাব না দিয়ে চিঠিটা আবার শুরু থেকে পড়তে শুরু করল। এখনও তার হাত কাঁপছে। নাদিয়া। জি বাবা। হোসনা মেয়েটার কি অবস্থা? এখন কি কথা বলে? না, বেশিরভাগ সময় ছাদের চিলে কোঠায় বসে থাকে। তাকে কোনোদিন কাঁদতে দেখি নাই। কাঁদলে মনে হয় তার ভালো লাগতো। যদি বিদ্যুৎ স্যার কিছুক্ষণ মেয়েটার সঙ্গে কথা বলতেন, মেয়েটা ভালো হয়ে যেত। উনি কি তোর কাছে মহাপুরুষ পর্যায়ের কেউ? প্রশ্নের জবাব না দিয়ে নাদিয়া বলল, বাবা, ওনাকে চিঠি লিখে আসতে বলি। উনি পদ্মকে ঠিক করে দিয়ে যাক। পদ্মকে? হোসনার নাম আমি পদ্ম রেখেছি। হাবিব হাই তুলতে তুলতে বললেন, আমি তোর বিয়ের ব্যবস্থা করব। তোর দাদির শরীর এখন খুবই খারাপ। যে কোনো দিন অঘটন ঘটে যাবে। তুই আপত্তি করিস না। আপত্তি করব না। প্রস্তাব দিয়ে প্রণবকে পাঠাই, দেখি কি হয়। কার কাছে প্রস্তাব পাঠাচ্ছে জানতে চাস না? আমি জানি। ফরিদের মামলার আজ রায় হয়েছে। এই খবর জানিস? না তো। মামলার বিষয়টাই আমি জানি না। মামলা মোকদ্দমা বিষয়ে কেউ আমার সঙ্গে কিছু বলে না। আমি নিষেধ করে দিয়েছি। আমার মতে পুরুষদের জগৎ আলাদা, মেয়েদের জগৎ আলাদা। মামলা মোকদ্দমা পুরুষদের বিষয়। ভালো কথা। তুই চিঠিটা আবার পড়তে শুরু করেছিস কেন? মুখস্থ করবি? এটা তো কোনো পাঠ্য বই না। নাদিয়া চিঠি নামিয়ে লজ্জিত ভঙ্গিতে তাকালো। হাবিব মেয়েকে চমকে দিয়ে বললেন, তোর স্যারকে আসতে বল, দেখি সে কিভাবে মানুষের মুখে বুলি ফোটায়। নাদিয়া তার বাবার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে বাবা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। নাদিয়া ক্ষীণ গলায় বলল, বাবা, সত্যি আসতে বলবো? হ্যাঁ। তোর কাছে আমার একটা উপদেশ আছে। বলো, কি উপদেশ? কোনো মানুষকেই মহাপুরুষ ভাববি না। পৃথিবীতে মহাপুরুষ জন্মায় না। নাদিয়া বলল, বাবা, পৃথিবীতেই মহাপুরুষ জন্মায়। অনেকেই জন্মেছে, ভবিষ্যতেও জন্মাবে। কয়েকজনের নাম বলবো বাবা?
হাবিব উঠে দাঁড়ালেন। পিচ্চি মেয়ের সঙ্গে তর্কযুদ্ধ শুরু করার কিছু নেই। প্রণব শুকনা পাতা জড়ো করে আগুন করেছেন। ঝাঁটা হাতে ছোটাছুটি করছে ভাদু। সে বাগান থেকে শুকনা পাতা নিয়ে আসছে। তার উৎসাহের সীমা নাই। প্রণব বললেন, আর লাগবে না, তুই তো শুকনা পাতার পাহাড় বানিয়ে ফেলেছিস। কাছে বস, আগুনে শরীর গরম কর। স্যার, শরীর গরম করব না। করবি না কেন? শরীর গরম করতে শরম পাই। প্রণব হেসে ফেললেন। তার মনে হলো ভাদুর মতো বুদ্ধিহীন হয়ে জন্মালে জীবনটা সুখের হতো। জগতের কোনো কিছুই তাকে স্পর্শ করত না। তিনি মাথা থেকে ফরিদের বিস্মিত চোখ সরাতে পারছেন না। তিনি তাকিয়ে আছেন আগুনের দিকে। তার কাছে মনে হচ্ছে বাঁ পাশে ফরিদ দাঁড়িয়ে আছে। তিনি তাকালেন বাঁ দিকে। মনে হলো ফরিদ এখন তার ঠিক পেছনে। তদে তং কারণং পশ্য যদর থং তং মায়াহত। কেন তোমাকে বধ করেছি তার কারণ শোনো। প্রণবের মাথায় যন্ত্রণা হচ্ছে। যতই সময় যাবে যন্ত্রণা বাড়বে। এই যন্ত্রণা কতদিন থাকবে কে জানে। ভাদু। যে স্যার। একটা গল্প বল। ভাদু সঙ্গে সঙ্গে গল্প শুরু করল। এক দেশে ছিল এক রাজা। রাজা 3টা শাদী করেছে, কিন্তু পুত্র সন্তান হয় নাই, খালি কন্যা সন্তান হয়। রাজা হইল বেজার। হাঁক দিয়া মন্ত্রী ডাকল। বলল, ও মন্ত্রী। মন্ত্রী বলল, যে। রাজা বলল, আমার মন বেজার হইছে। ভাদু গল্প বলে যাচ্ছে, হাত পা নেড়ে গল্প। গল্পে অভিনয় অংশ আছে। প্রণব তাকিয়ে আছেন। তার কাছে মনে হচ্ছে ভাদু কি সুখেই না আছে। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।